নমস্কার, আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের সঙ্গে রয়েছেন দুধ কুমার মণ্ডল, বীরভূমের বিজেপি যারা হাতে গোনা যে নেতা, যাদেরকে বিজেপি যারা লড়াইয়ের ময়দানে যাদেরকে পাওয়া যায় সামনের সারিতে, সেই রকম হাতে গোনা নেতার মধ্যে অন্যতম দুধ কুমার মণ্ডল। দুধ কুমার দাকে আমাদের ইভিএম নিউজে স্বাগত। আমি দুধ কুমার দার প্রথম পরিচয় যেটা দেব সেটা হচ্ছে যে অনুব্রত মণ্ডল যখন মধ্য গগনে, তখন বীরভূমের প্রকৃত অর্থে বাঘ যদি কেউ হয়ে থাকে, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে দাঁড়িয়ে বাপের বেটার মতো যদি কেউ লড়াই করে থাকে, সেটা হচ্ছে দুধ কুমার মণ্ডল। সেই সময় দাঁড়িয়ে দুধ কুমার মণ্ডলের সমস্ত লড়াই গোটা পশ্চিমবাংলার মানুষকে অনুপ্রাণিত করত, যারা তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, অত্যাচার, অন্যায়, গণতন্ত্রকে হত্যা করা, সমস্ত কিছুর বিরুদ্ধে যারা লড়াই করছে তাদেরকে অনুপ্রাণিত করত দুধ কুমার মণ্ডলের লড়াইয়ের কথা বাংলার ঘরে ঘরে ঘুরে বেড়াত। আজকের সেই দুধ কুমার মণ্ডল কি খানিকটা নিষ্প্রভ ব্রাত্য কি দলের কাছে? এটাই একটু বাংলার মানুষ জানতে চায়। না, সমিতদা সভাপতি হওয়ার পর আমি তার সঙ্গে দেখা করেছিলাম। আমি ব্রাত্য কোনোদিনই ছিলাম না, কিন্তু চিরকাল আজও পর্যন্ত আমি দলের একজন অনুগত সৈনিক। দল যখন যে নির্দেশটা দিয়েছে বা দলের থেকে যে নির্দেশ এসেছে, আমি সেটা অক্ষরে অক্ষরে পালন করেছি। এখন দলেরই কাজ করছি, দলের হয়ে করছি। দলের কর্মীরা, যেটা বীরভূমের মানুষ আমাকে জননেতা বলেই জানে, তো যারা যেখানে ডাকে সেখানেই ছুটে গেছে। আজকেও যেমন আমার বর্ধমানে একটা প্রোগ্রাম ছিল, সেটা যেহেতু তারাপীঠে পুলক দা একবার আহ্বান করলেন, এসেছি, সেটা যায়নি। কিন্তু আমি কখনো দলের কাছে প্রাপ্ত হয়ে থাকিনি। একটা সময় দলের নির্দেশ এসেছিল, প্রাপ্ত বলা যাবে না, দলের নির্দেশ এসেছিল সুকান্ত দা এবং অমিতাভ চক্রবর্তীদের কাছ থেকে, যে একটা সোশ্যাল মিডিয়ায় আমার একটা পোস্ট হয়েছিল, সেই পোস্টটাকে ঘিরে তারা মনে করেছিলেন আমি বোধহয় দলের একটু ট্যাকের থেকে বাইরে গিয়ে কিছু বলছি, সেই জন্য তারা একটা নির্দেশ দিয়েছিলেন, আমি সেই নির্দেশ মেনেছিলাম। তারপরে আবার তো 2023-এর পঞ্চায়েত নির্বাচনে দলের নির্দেশ মতো পঞ্চায়েতে আমাকে লড়তে হয়েছিল। আমি লড়েছি, আমার গ্রামের 3 জন প্রার্থীকে বিপুল ভোটে তাদের জয়লাভ করিয়ে আনিয়েছি। পঞ্চায়েতেও আমরা 10টা পেয়েছি, একটা প্রশাসনের কারণে পাইনি। দলের সঙ্গে আজও করছি এবং দলের সঙ্গে যতদিন বাঁচবো দলের হয়েই করব, দলের সঙ্গে থেকে করব। দুধপাদা, এটা কি আপনার মনে হয় না আপনি পঞ্চায়েতের প্রধান হিসেবে কাজ করেছেন, আপনি জেলার সভাপতির দায়িত্ব পালন করছেন, এত বড় একটা দায়িত্ব, কোন সময় যখন দলের কঠিন সময় আপনি অনুব্রত মণ্ডলকে চোখে চোখ রেখে লড়াইয়ের সাহস দেখিয়েছেন, যে অনুব্রত মণ্ডলের মতো নেতার সামনেও দাঁড়িয়ে চোখে চোখ রেখে লড়াই করা যায়, এই লড়াইটা আপনি বিজেপিকে শিখিয়েছেন বীরভূমের মাটি থেকে দাঁড়িয়ে। এই লড়াইয়ের পর আপনার কি মনে হচ্ছে না যে আপনার যতটুকু দায়িত্ব আপনাকে দেওয়া উচিত, আমি সম্মান বলবো না, দল আরো যতটা আপনার উপর ভরসা করার দরকার, আরো যতটা আপনাকে স্পেস দেওয়ার দরকার ছিল, সেখানে কোথাও ঘাটতি আছে আপনার কি মনে হয়? সেটা তারা মূল্যায়ন করবেন এবং তাদের মূল্যায়নের উপরে আমাদের অপেক্ষা করতে হবে। ইংরেজিতে একটা কথা আছে, প্রতিষ্ঠানের যিনি মালিক হন, সেই প্রতিষ্ঠানের তার দক্ষতা, যোগ্যতা এবং ব্যক্তিত্বের উপর দলের সুযোগ্য কর্মীদেরকে খুঁজে দায়িত্বে দেওয়া এবং দায়িত্ব দিয়ে তাদেরকে কাজ করিয়ে নেওয়া। তো সেখানে কোথাও ঘাটতি আছে কিনা সেই বিচার করার বা সেই প্রসঙ্গে যাওয়ার আমার কোনো আগ্রহ নেই, ইচ্ছে নেই। দল আমাকে এখন যেভাবে কাজ করতে সুযোগ দেবে, আমি দলের সঙ্গে সেইভাবেই কাজ করে চলেছিলাম, আজও করছি, ভবিষ্যতেও করবো। পঞ্চায়েত নির্বাচনে যেখানে ক্যান্ডিডেট দাঁড়াতে পারে না, পালিয়ে যায়, তাকে ঘর থেকে উচ্ছেদ করে দেয়, আপনার কোন জাদুতে আপনি আপনার এলাকায় পঞ্চায়েত ক্যান্ডিডেট তো দূরের কথা, আপনি ক্যান্ডিডেটকে দাঁড় করে জিতিয়ে নিয়ে আসছেন? সেটা কিভাবে সম্ভব? ক্যান্ডিডেটকে জিতিয়ে আনা শুধু না, আজও 10 জন ক্যান্ডিডেট আমাদের সঙ্গেই আছে। অন্যান্য অনেক পঞ্চায়েতে যেখানে ক্যান্ডিডেট চলে গেছে, পঞ্চায়েত হাতছাড়া হয়েছে। আমরা এই 2.5 বছরের অপেক্ষা আছে, ও পঞ্চায়েত আমরা আমাদের মুঠোতে নেব। কারণ কি, গত পঞ্চায়েত নির্বাচনে প্রধান গঠনের সময় প্রশাসন আমাদের চরম বিরোধিতা করেছে এবং আমাদের কোনোভাবে পঞ্চায়েতে ভোট গঠন করতে দেয়নি। সেই সুযোগটা এবার নেব। আর জিতিয়ে আনার ব্যাপারটা হচ্ছে যে আজকে নয়, 1988 সাল থেকে মৌরেশ্বর গ্রাম পঞ্চায়েতের
যে মানে বিজেপির যে গড় বলা যায় সেটা হচ্ছে যে ময়ূরেশ্বর। বীরভূমে বিজেপি গড় ছিল ময়ূরেশ্বর, সেটা আমরা ধরে রেখেছি। অন্যান্য অনেক জায়গায় আমি জানি দিলীপ দা যখন সভাপতি ছিলেন পূজালি পৌরসভার অনেক এরা কাউন্সিলাররা জিতেও চলে গেছে, তৃণমূল কংগ্রেস এরকম অনেক উদাহরণ আছে। কিন্তু দুৎকুমার মন্ডল যতদিন ময়ূরেশ্বর পঞ্চায়েতে আছে বিজেপি জিতিয়ে আনা এবং বিজেপির হয়ে থাকা, এটা কোনোদিনও আজ পর্যন্ত আমাদের একটা সদস্যকেও কেউ টেনে নিতে পারেনি। আচ্ছা, দুৎকুমার মন্ডলের এই যোগ্যতা তো প্রমাণিত যে দুৎকুমার মন্ডল যে জায়গায় দাঁড়িয়ে থাকবে সেখান থেকে দলের কোনো কর্মীকে বা জয়ী সদস্যকে টেনে নিয়ে যাওয়া যাবে না। তাহলে হোয়াই নট দুৎকুমার মন্ডল 2026 বিধানসভা নির্বাচনের এই কঠিন লড়াইয়ে 11টা জেলাতে এবং বাকি আরো 3টে জেলার বাইরে, কিন্তু এখানে এই জেলার মধ্যেই ধরে নেওয়া হয়, তাহলে এই বিধানসভাগুলোতে কেন দায়িত্ব পাবে না? এটা তো সাধারণ মানুষের মধ্যে মনের মধ্যে এরকম প্রশ্ন তৈরি হচ্ছে, একটা কনফিউশন তৈরি হচ্ছে। মানে একটু সময় লাগছে বটে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস শ্রমিকদার সেই কাজ করার সুযোগ নিশ্চিত রূপে দেবেন। এবং আমার মনে হচ্ছে যেন জেলা থেকে কী হবে জানি না, রাজ্য নেতৃত্ব এটা বুঝতে পেরেছেন এবং কেন্দ্রীয় নেতারা অনেকে বুঝেছেন যে এমন একটা ভেটারেন লিডারকে বসিয়ে রাখাটা ঠিক হবে না, তাকে কাজের দায়িত্ব দিয়ে ফেরাতে হবে। আমার মনে হচ্ছে যেন এই রাজ্য কমিটি ঘোষণা হলে আবার দলের মানে সঙ্গে থেকে আবার দম লাগিয়ে কাজ করার সুযোগ একটা পেতে পারি, কারণ তাদের এতদিন ধরে অপেক্ষা করে দেখেছে এবং আমাদের জেলার বিভিন্ন নেতারা বিভিন্নভাবে রাজ্য নেতৃত্বকে বুঝিয়েছে, ভুল বুঝিয়েছে, সেই ভুলের নিরসন ঘটবে এবং 2026 নির্বাচনে মাঠে আবার সমান শক্তি লাগিয়ে। দুৎকুমার মন্ডলের এই কথাটা খুব আশাজনক। আমার দর্শক বন্ধুরা নিশ্চয়ই এতে খুব খুশি হবেন যে দুৎকুমার মন্ডল স্বয়ং তিনি বলছেন যে 2026 বিধানসভা নির্বাচনের আগে রাজ্য কমিটি তার পুনর্মূল্যায়ন করবেন, তাকে মূল্যায়ন করে সেই মূল্যায়নের পরিপ্রেক্ষিতে তার মনে হয়েছে তিনি ঠিক রাস্তায় নামতে পারবেন এবং তার নামার জায়গাটা তৈরি হবে, এটা তিনি ভাবছেন। 2026 বিধানসভা নির্বাচন আপনার এলাকার এই যে আপনার জেলায় যে বিধানসভাগুলো রয়েছে, এটা শুধু আপনার জেলার সমস্যা না, গোটা রাজ্যে এই যে পুরনো আর নতুনের একটা দ্বন্দ্ব দলের মধ্যে দেখা যাচ্ছে, এই দ্বন্দ্বটা কি এই জেলাতে এটাকে মিটিয়ে আপনারা নামতে পারবেন? আপনি নয় নেতৃত্বের দায়িত্ব নিলেন, কিন্তু এই পুরনো নতুনের যে একটা দ্বন্দ্ব চলছে, এই দ্বন্দ্বটা কি মিটিয়ে বিজেপি ঐক্যবদ্ধভাবে নামতে পারবে? এই প্রশ্নটা কিন্তু মানুষ। কালকে একটা বীরভূম জেলার শেষ প্রান্ত একদম রাজনগর এলাকার, যেখানে নকশালিস্টদের খুব উৎপাত ছিল এক সময়, মানে খুব এই এলাকা উপদ্রুত এলাকা বলা যায়, আদিবাসী অধ্যুষিত এলাকা, সেখানে গেছিলাম। সেখানে তারা সমন্বয়ের বার্তাটাই তো আমি দিয়ে এসেছি এবং দলকে যারা এগিয়ে নিয়ে যাবে এমন দায়িত্ব যারা বর্তমানে বীরভূম জেলায় বা সারা পশ্চিমবাংলা আছে, বিভিন্ন প্রান্ত থেকে ফোন আসে যে রাজ্য নেতৃত্বে কোনো একটা জায়গায় যদি ফেরা যায় তো সেই সমন্বয়ের বার্তাটা রাজ্য নেতৃত্বকেও দেবো এবং সঙ্গে সঙ্গে জেলাতেও সেই সমন্বয় গড়ে তুলে সমন্বিত ভাবনা নিয়ে বাংলায় দুর্বার গতিতে বিজেপির জয়লাভকে ত্বরান্বিত করবে। এটা আমার দৃঢ় বিশ্বাস। সেই জায়গা যদি রাজ্য নেতৃত্ব করার সুযোগ দেয় তো শ্রমিকদা আপ্রাণ চেষ্টা করছেন। শ্রমিকদার মূল লক্ষ্য হচ্ছে পুরনোদের অনেকে কাজের মধ্যে ফেরাতে হবে এবং কাজের মধ্যে জুড়তে হবে। তো সেই প্রয়াস যদি তৈরি হয় বা সুযোগটা এসে থাকে তাহলে সেটা আমি করতে পারবো, কারণ বাংলা মানে বিভিন্ন জেলার থেকে সেই আহ্বানটা হচ্ছে দুৎকুমার দা আপনি দলের দায়িত্বে আসুন, বসে না থেকে, তাতে আমাদের কাজ করার একটা পরিসর তৈরি হবে। দুৎকুমার মন্ডলের এই যে চেষ্টা, আমি এটুকু বলি যে আপনি দলের ঐক্য গড়ে তোলার কথা আপনি সেই বার্তা দিচ্ছেন এবং আপনি মনে করছেন যে দল যদি তার আপনার উপর আস্থা রাখে সেই ঐক্য গড়ে তোলার কাজেও আপনি একটা বড় ভূমিকা পালন করতে পারবেন, এটা আপনার বিশ্বাস। এবং আমার মনে হয় দুৎকুমার মন্ডলকে পশ্চিমবাংলার একটা বিরাট অংশের মানুষ, আমি যদি খুব ভুল না বলে থাকি, পশ্চিমবাংলার রাজনৈতিক সচেতন অন্তত 70-80% মানুষ দুৎকুমার মন্ডলের নাম জানে। সেই দুৎকুমার মন্ডল তার জেলা বীরভূম জেলাতে দেউচা পাচামির মতো এত বড় ঘটনা ঘটছে, তারপরেও বিজেপির সেইভাবে ভূমিকা, তার আন্দোলন সেভাবে গতি কেন আসছে না? আপনার কোথায় ত্রুটি কি মনে হচ্ছে? না, আমি তো এই আন্দোলনে মানে প্রত্যক্ষভাবে অংশ নিতে চাই, কিন্তু বর্তমানে জেলায় যারা আছেন তারা হয়তো কোনোভাবে ভয় করছেন যে তাদের জায়গাটা পরিসরটা, যা কাজ করা পরিসরটা আমি মাঠে নামলে কমে যাবে। তো আমি সেটা চাই না। এখন সেই জায়গাটার এই যে সমন্বয়ের ভাবনাটা, সেই সমন্বয়টা তাদেরই করা উচিত যারা বর্তমানে রাজ্য নেতৃত্ব
এবং জেলা নেতৃত্ব যারা আছেন, তারা জেলায় জেলায় যারা বসে আছেন, যারা প্রাক্তনী, তাদেরকে সবাইকে একসাথে বসিয়ে আর এই মানে সমস্যাটা থেকে দলকে বের করে আনতে হবে, তবেই বাংলায় বিজেপির মানে উল্লেখযোগ্য সাফল্য আসবে। এটা আমি শ্রমিকদার কাছে একান্তে বলেছি। শ্রমিকদা এই অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়ার আগে উনি বলেছেন কালী পুজোর পরেই দুধদা যাব, তখন দেখা হবে না, বসে কিছু কথাও হবে। তো আমি আমার যে জায়গায় বলার দরকার, যে জায়গায় বললে কাজ হতে পারে, তেমন জায়গায় আমি আমার বার্তাটা রাজ্য নেতৃত্বের কাছে পৌঁছে দিয়েছি। এখন কি সিদ্ধান্ত নেবেন উপরে নেতৃত্বের সঙ্গে আলোচনা করে শ্রমিকদা বা কেন্দ্রীয় নেতারা, সুনীলজি হোক, সন্তোষজি হোক, যারাই আছেন, তো তারা সে দায়িত্বটুকু আমার নাই। কিন্তু আমি কাজ করতে চাই এবং বাংলায় বিজেপির শক্তি বা বিজেপির এই জায়গাটাকে, যে জায়গায় যে সময় করেছিলাম, সেই জায়গাটাকে ফিরিয়ে আনতে আমি সফল হব এবং সে সামর্থ্য আমার এখনো আছে। কিন্তু রাজ্য নেতৃত্ব সেই সিদ্ধান্ত কি নেবেন সেটা তো তাদের ব্যাপার, কিন্তু আমি আগ্রহ প্রকাশ করেছেন। অর্থাৎ আমরা এটা খুব আশাবাদী যে দুধকুমার মণ্ডল, প্রকৃত অর্থে যাকে বীরভূমের বাঘ বলা হয়, সেই দুধকুমার মণ্ডল তার লড়াই এবং তার আজকের এই সময় দাঁড়িয়ে তার যে ভাবনা চিন্তা, দলকে ঐক্যবদ্ধ করা, 2026 নির্বাচনে নামা, এই 2026 নির্বাচনে নামা নিয়ে আমি শেষ যেটা দুধকুমার দার কাছে জানতে চাইব। দুধকুমার দা, 2026 বিধানসভা নির্বাচন আপনার কি মনে হচ্ছে পশ্চিমবাংলায় বিজেপির কি রকম হতে পারে, আর বীরভূম জেলাতেই বা তার কি প্রভাব? 77 সালে পশ্চিমবাংলায় যখন বামপন্থীরা ক্ষমতায় আসে, তখন আমি কিন্তু ছাত্র, মানে তখন স্কুল ফাইনাল পুরনো সিলেবাস আমাদের ছিল, পেরিয়ে কলেজে প্রবেশ করেছি, ইউনিভার্সিটি, প্রি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। আমার মনে আছে 79 সালে গ্র্যাজুয়েশন করে এলাম। তখন বামপন্থীদের রাজনীতিতে এই যে পট পরিবর্তন 77 হয়েছিল, সেটা উপভোগ করেছি, দেখেছি। তো এটা বলে আসে না, পরিবর্তন বলে আসে না। 11তেও দেখেছি পরিবর্তন বলে আসেনি মমতা দিদি, যিনি এখন বাংলার মুখ্যমন্ত্রী স্বয়ং। তো এত দুরাচারী, ব্যভিচারী এবং এত মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীকে আমরা এর আগে কখনো দেখিনি। বাংলার মানুষ কিন্তু এই মানে মহিলাকে দেখে তার এই অপশাসন থেকে বেরোবার জন্য মানে একদম ছটফট করছে, সুযোগ নেবে এবার 26 নির্বাচন। এটা আমি যেখানে যেখানে গেছি, গত কয়েকদিন আগে সিউড়ি হাসপাতালে গিয়ে হসপিটালে যারা স্টাফ, তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা কথা বলার কোনো পরিসর নেই, বলছে বলবো কার সামনে, তো চারপাশে অনেক শত্রু, আমাকে জেনে ফেললেই আমাদের আবার এই শেষ চাকরি আছে। ওনার বাড়ি বাঁকুড়া, জানুয়ারিতে রিটায়ার্ড করবেন। বাঁকুড়ার একসময় যিনি দুর্দণ্ড প্রতাপশালী আমাদের জনসংঘের এমপি ছিলেন, রাখুরি বন্দ্যোপাধ্যায় পরিবারের ছেলে, যথেষ্ট শিক্ষিত, তাদের সঙ্গে এবং আমার বন্ধু আশিসের সঙ্গে কথা হচ্ছিল। তো আমি যেখানে যাই, মৌলাকি হোক, আমি তো এখন প্রবাস করি এবং বিভিন্ন ভাবে কর্মীদের সঙ্গে মিশি। মানুষ, সাধারণ মানুষ যারা রাজনীতি করে না, তারা এই আজকে যে পরিসরে গেছিলাম নারায়ণবাবুর কাছে, যিনি একজন হাই স্কুলে বিদগ্ধ মানে অবসরপ্রাপ্ত শিক্ষক, আমি কার নাম করছে না, এখানকার ওনার একজন তৃণমূলের খুব বড় নেতা, দাপুটে নেতা, তার আত্মীয়, তার দাদা নিজেও। তো তার সঙ্গে তো দীর্ঘ সময় বসে মিষ্টি খেয়ে এলাম, আলোচনা করলাম। বললো আসুন আসুন, আপনি এত পিছিয়ে থাকছেন কেন, সামনে নামুন। আমরা তো খুব মনে প্রাণে চাইছি বিজেপি পশ্চিমবাংলায় আসুক, তা না আমাদের অবস্থা কিন্তু, বাঙালি হিন্দুদের অবস্থা কিন্তু খুব খারাপ। তো এখন এই একটা ইংরেজি কথা আছে না, হোয়াট ড্রাইভস এ গ্রেট অর্গানাইজেশন, এ পজিটিভ অ্যাটিটিউড অ্যান্ড স্ট্রং বিলিভ ওয়ান্স ক্যাপাবিলিটিস। এই শ্রমিকদাকে এটা বলেছি, শ্রমিকদা এটা করার কিন্তু চেষ্টা করছেন, আপ্রাণ চেষ্টা করছেন। কতটা সফল হবেন আমি বলতে পারছি না, আমার বিশ্বাস উনি সফল হবেন। এই ঐক্য বা এই ঐক্যতা দলের মধ্যে উনি ফেরাবেন। আর যে জায়গাটা আপনি প্রশ্নটা করলেন, বাংলার মানুষ 26-এই পরিবর্তন আনবেই। এসআইআর করে লাফিয়ে নয়, বাংলার মানুষ কিন্তু তৈরি হয়ে গেছে। কেবল নিশ্চিত রূপে কেন্দ্র সরকার যদি ভোটদানের সুযোগটা ঠিক করে, তাহলেই বাংলার সরকারের পরিবর্তন অবশ্যম্ভাবী। কারণ বাংলার মানুষ এই দুরাচারী এবং মিথ্যাচারী, এই ভ্রষ্টাচারী এই মুখ্যমন্ত্রীকে, মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীকে কোনোভাবে সাপোর্ট করবে না, দলকেও চায় না। বাংলায় এত মানবতা বিরোধী মুখ্যমন্ত্রীকে এর আগে বাংলার মানুষ দেখেনি। অর্থাৎ এই সরকারকে দূরে ছুঁড়ে ফেলবেই, এই দৃঢ় বিশ্বাস বাংলার মানুষের আছে। বাংলার মানুষ গণতন্ত্রপ্রেমী, গণতন্ত্রকামী,
বাংলার মানুষ মানবতাবাদী, কিন্তু এই মানবতা বিরোধী, এই গণতন্ত্র বিরোধী মুখ্যমন্ত্রী সরকারকে অর্থাৎ তৃণমূল সরকারকে যারা মামাটি মানুষের সরকার বলে প্রথম থেকে চিৎকার করেছে, সরিয়ে ফেলবেই এই বিশ্বাস বাংলার কোণে কোণে আওয়াজ উঠছে। আওয়াজের স্পর্শ আমরা পাচ্ছি। আমাদের বিশ্বাস 2026 আস্তে আস্তে বাংলার আকাশ বাতাস মুখরিত হবে এই সরকারের পরিবর্তনে। আমরা শুনে নিলাম আশার কথা দুধ কুমার মণ্ডল, যাকে নিয়ে গোটা পশ্চিমবাংলার মানুষের মনের মধ্যে কোথাও একটা দুশ্চিন্তার মেঘ রয়েছে। কোথায় আমাদের সেই দুধ কুমার মণ্ডল, কোথায় তার সেই লড়াই, যে লড়াই গোটা বাংলার মানুষকে উদ্বুদ্ধ করতো, এই দুধ কুমার মণ্ডলের মতো নেতারা কেন পেছনের দিকে রয়েছে? এই প্রশ্ন কিন্তু বাংলার গলিতে গলিতে বারবার আন্দোলিত হয়েছে। আজকে তার মুখ থেকেই শুনে নিলাম আশার বাণী, 2026 বিধানসভা নির্বাচনে পরিবর্তন অবশ্যম্ভাবী, এবং সেই পরিবর্তনের কাণ্ডারি হিসেবে দুধ কুমার মণ্ডলরাও যে থাকবেন এ কথাও তিনি স্মরণ করিয়ে দিলেন। শুধু প্রয়োজন রাজ্য নেতৃত্বের একটু সহযোগিতা। সেই সহযোগিতা দুধ কুমার মণ্ডল পায় কিনা আমরা সেদিকে নজর রাখবো। আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দা। ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার। সারা রাজ্যের সমস্ত সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের একটা প্রয়াস, সেই প্রয়াস হচ্ছে পিভিসি কার্ডে গীতা। আপনারা দেখতে পাচ্ছেন ভারতবর্ষে প্রথম আমরা নিয়ে এসেছি। এখানে একটি স্ক্যানার আছে, স্ক্যান করলেই আপনি গীতা শুনতে পাবেন, দেখতে পাবেন। পিভিসি কার্ডে উপনিষদ, আপনারা এখানে স্ক্যানার আছে, স্ক্যান করলে উপনিষদ শুনতে পাবেন, দেখতে পাবেন। আপনারা সকলে নিজেদের কাছে এটা রাখুন, অন্যদেরকে উপহার দিন। এর মূল্য 120 টাকা করে, এক একটি গীতা, এক একটি উপনিষদ 120 টাকা করে। যারা এটা সংগ্রহ করতে চান, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম, ঠিকানা, পিনকোড, ফোন নাম্বার এগুলো দিয়ে দিন। দিলে আপনি এই 120 টাকা দিয়ে আপনি এটা বুকিং করতে পারেন। যদি অফিস থেকে সংগ্রহ করেন 120 টাকা, আর যদি আপনি বাড়িতে বসে নিতে চান 120 টাকার সঙ্গে কুরিয়ার চার্জ যুক্ত হবে। আপনারা এটা গোটা রাজ্য জুড়ে আমরা সমস্ত সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য এই কাজটা আমরা করছি। এটাতে আপনারা যারা এটা সংগ্রহ করতে চান আমাদের সঙ্গে সত্য যোগাযোগ করুন। আর গীতা উপনিষদকে কেন্দ্র করে আগামী 2রা নভেম্বর রবিবার ন্যাশনাল লাইব্রেরিতে আমরা একটি সনাতনী উৎসব করছি। যারা সেই সনাতনী উৎসবে আসতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করে কার্ড সংগ্রহ করে